দীঘায় অবনী সামন্তর বাড়ির কথা বলছিলাম আপনাদের। মহা ধুমধাম, এখন অতিথি এসেছে তো, আর সেই অতিথিকে দেখতে প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন। পুজো হচ্ছে, প্রসাদ বিতরণ হচ্ছে। দীঘার অবনী সামন্তর বাড়ি গতকাল যখন কাঠের প্রতিমা ভেসে আসে নবনির্মিত ঘাটে, তখন সেই কাঠের প্রতিমা ঘিরে চাঞ্চল্য ছড়ায়। 2 ফুটের এই মূর্তি, সেই মূর্তির দায়িত্ব স্থানীয় বাসিন্দা অবনী সামন্তর, যার বাড়িতে রয়েছে জগন্নাথ মূর্তি। পুজো হলো, ভোগ নিবেদন হলো, আর এই জগন্নাথ মূর্তি দেখতে প্রচুর মানুষের ভিড়। সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী পঙ্কজ। কি অবস্থা পঙ্কজ? দেখো অতনুদা, তুমি কিন্তু জানো যেখানে গতকাল যে দীঘা নবনির্মিত দীঘা যে জগন্নাথ ধাম রয়েছে, তার অপোজিট সাইডে যে সমুদ্র সৈকত রয়েছে, দীঘার সৈকত সমুদ্রে, যেখানে মাইতি ঘাট নামে পরিচিত, সেই মাইতি ঘাটে কিন্তু উঠেছিল, ভেসে এসেছিল জগন্নাথের কাঠের একটি মূর্তি। প্রায় 2 ফুট উচ্চতা, নিম কাঠের তৈরি, এবং জগন্নাথ মূর্তি যেই রকমইভাবে কারুকার্য করা থাকে সেই রকমইভাবে কিন্তু কারুকার্য রয়েছে। সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দারা সেই মূর্তি তুলে নিয়ে এসে যেখানে বিচে রাখেন, এবং বেলা গড়ার সঙ্গে সঙ্গে রাত হতেই কিন্তু প্রশাসনরা তৎপর হয়। তারপরে কিন্তু প্রশাসনরা সঙ্গে থেকে, যেখানে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক সব, পুলিশ প্রশাসন থেকে কিন্তু একজন স্থানীয় বাসিন্দা অবনী সামন্তকে দায়িত্ব দেওয়া হয় পুজো অর্চনা করার জন্য। সেক্ষেত্রে অবনী সামন্ত সেই মন্দিরের পিছনে তার বাড়ি, দীঘার যে নবনির্মিত জগন্নাথ মন্দির রয়েছে তার মন্দিরের পিছনেই কিন্তু বাড়ি। গ্রাম রয়েছে কিন্তু ভোগী ব্রহ্মপুর। তার বাড়িতে জগন্নাথ মূর্তি নিয়ে গিয়ে কিন্তু শুদ্ধিকরণ করে তাকে কিন্তু পূজা অর্চনা করে, এবং পূজা অর্চনা করার পরে কিন্তু ভোগও নিবেদন করার পরে কিন্তু স্থানীয় বাসীরা যখন এই খবর শোরগোল শুরু হয়ে যায়, যখন চাউর হয় এলাকায়, তখনই কিন্তু তার বাড়িতে কিন্তু ঢল নেমে যায়। ঠাকুর দেখতে এবং প্রসাদ খাওয়ার জন্য কিন্তু পর্যটক সহ এলাকার মানুষ কিন্তু আসেন। যথারীতি সেই অবনী সামন্ত শুদ্ধিকরণ করে তার পূজা অর্চনা এবং ভোগ নিবেদন করে, যা নিয়ে কিন্তু শোরগোল শুরু হয়েছে সৈকত সরণি দীঘায়। তুমি জানো যে ইতিমধ্যে যেখানে আর কয়েকদিন বাকি রয়েছে নবনির্মিত জগন্নাথ মন্দির উদ্বোধন। আচ্ছা, অবনী সামন্ত কি বলছেন, এলাকার মানুষ কি বলছেন, একবার শোনা যাক। হ্যাঁ, মহাপ্রভু যখন পাওয়া গেছেন, সেখানে মন্দির ট্রাস্ট বলে দিল যে আমরা এখন রাখতে পারছি না। আমি নিয়ে এলাম বাড়িতে, পুজো পাঠ করে সবার সামনে প্রসাদ বিতরণ করলাম, বাড়িতে প্রতিষ্ঠা করলাম। যেহেতু আমার ঘরে রাধা গোবিন্দ নিত্য পূজা সেবা দেওয়া হয়, সেই হিসাবে আমি নিয়ে এলাম যে জগন্নাথ মহাপ্রভুর নিত্য সেবা হবে। কতটা আনন্দ লাগছে? হ্যাঁ, অবশ্যই আনন্দ তো, মনের আনন্দ তো লাগছে, বাড়ির সবাই আনন্দিত। এতে সুপ্রিম কোর্ট থেকে, নয়াদিল্লি থেকে খবর আসছে, মুর্শিদাবাদ নিয়ে 355 যে আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে, সেই আবেদন খারিজ করে দেওয়া হলো। রাষ্ট্রপতিকে কোনো নির্দেশ দিতে রাজি নয় আদালত। কি হলো সওয়াল জবাব, কি বা নির্দেশ, জানবো। মৈত্রী রয়েছে নয়াদিল্লি থেকে আমার সঙ্গে। মৈত্রী, অথবা দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের এই সওয়াল জবাব। তার কারণ মুর্শিদাবাদের হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে সর্বোচ্চ আদালতে একাধিক মামলা দায়ের হয়েছে। এর মধ্যে একটি মামলা যেটি দেবদত্ত মাজিদ নামে এক ব্যক্তি তিনি করেছিলেন সর্বোচ্চ আদালতে। সেখানে তার মূল মামলাটি ছিল যে প্রধান বিচারপতির প্রাক্তন বিচারপতির নেতৃত্বাধীন 3 সদস্যের কমিটির মাধ্যমে তদন্ত করা হোক এই মুর্শিদাবাদের যে হিংসার ঘটনা রয়েছে তা নিয়ে। আজকে তার আইনজীবী আরো 2টি অংশ তারা অ্যাডিশন করতে চান, এবং সেখানে তারা উল্লেখ করেন যে পশ্চিমবঙ্গে 355 ধারা জারি করা হোক, এবং পাশাপাশি মুর্শিদাবাদের যে সমস্ত আক্রান্ত এলাকা রয়েছে সেখানে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করার ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশ দিক শীর্ষ আদালত। আজকে বিচারপতি বি.আর. গাভাই এবং অগাস্টিন জর্জ মাসির এজলাসে এই মামলা মেনশন করেন দেবদত্ত মাজিদের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন, এবং তার পরিপ্রেক্ষিতেই সেই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চ। তাদের অবজারভেশন যে ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে, সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে আইনসভার যে এখতিয়ার রয়েছে তার মধ্যে সর্বোচ্চ আদালত হস্তক্ষেপ করছে। ফলে রাষ্ট্রপতিকে 355 ধারা জারির ক্ষেত্রে কোনো রকম নির্দেশ দিতে রাজি নয় সর্বোচ্চ আদালত, এবং সেই পরিপ্রেক্ষিতেই এই যে মেনশন করা হয়েছিল সেই মেনশনকে খারিজ করে দিয়েছে। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখবো যে এই যে মামলাটি, অর্থাৎ
প্রাক্তন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 3 সদস্যের কমিটির নেতৃত্বে তদন্ত হোক, সেই মামলার শুনানি আগামীকালের জন্য ধার্য রয়েছে। এবং আজকেও কিন্তু অপর একটি মামলা রয়েছে যেখানে সর্বোচ্চ আদালতের নজরদারিতে তদন্ত হোক এবং রাজ্যের তরফ থেকে আইনসভার আইন শৃঙ্খলার রিপোর্ট চাওয়া হোক। সেই মামলাটির বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে তালিকাভুক্ত রয়েছে। আর অল্প কিছু সময়ের মধ্যে সেই মামলা খবরও আমরা আসবো। তবে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে বড় খবর, 355 জন্য যে আবেদন মুর্শিদাবাদ নিয়ে 355 এই আবেদন সুপ্রিম কোর্টে খারিজ। রাষ্ট্রপতিকে কোনো নির্দেশ দিতে রাজি নয় আদালত। হাইকোর্ট থেকে গুরুত্বপূর্ণ খবর, হাইকোর্ট থেকে এবার গুরুত্বপূর্ণ খবর হাইকোর্ট চত্বর থেকে। ওএমআর নিয়ে এসএসসির অবস্থান কি? বুধবারের মধ্যে তা হাইকোর্টে জানাতে হবে। ওএমআর নিয়ে এসএসসির কি অবস্থান বুধবারের মধ্যে জানাতে হবে। অর্ণব রয়েছেন আমার সঙ্গে। অর্ণব, কি হলো হাইকোর্টে? এসএসসি 26 সালের চাকরি বাতিল মামলা নিয়ে সুপ্রিম কোর্ট ইতিমধ্যে 3 এপ্রিল রায় দিয়েছে। সেই রায় হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ডিভিশন বেঞ্চের রায়ের কিছু অংশ পরিবর্তন করেছেন, বাকি রায়কে বহাল রেখেছে বা অক্ষত রেখেছে। সেই সুপ্রিম কোর্টের রায়কে মাথায় রেখেই বিচারপতি দেবাংশু বসাক ডিভিশন বেঞ্চের প্রিজাইডিং জজ এসএসসির উদ্দেশ্যে প্রশ্ন করেন যে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের কিছু অংশ পরিবর্তন করেছে, বাকি রায়ের অংশ অক্ষত রয়েছে, ইনট্যাক্ট রয়েছে। তাহলে সেই রায় সুপ্রিম কোর্টের রায়ের সমান। তাহলে কেন যে জাজমেন্ট হাইকোর্ট দিয়েছিল তার 3 নম্বর প্যারাগ্রাফ, যেটা এসএসসির উদ্দেশ্যে ডিরেকশন ছিল যে সিবিআই যে 3টে হার্ড ডিস্ক উদ্ধার করেছে সেখানে সমস্ত ওএমআর এর কপি রয়েছে। এই সিবিআই এর উদ্ধার করা হার্ড ডিস্ক থেকে 3 হার্ড ডিস্ক থেকে সমস্ত ওএমআর গ্রুপ বি, নবম দশম, একাদশ, দ্বাদশ এই 4 নিয়োগ প্রক্রিয়ার সমস্ত ওএমআর কেন এসএসসি এখনো প্রকাশ করলো না? এই প্রশ্নের কি সদুত্তর আছে এসএসসি? কারণ স্পষ্টভাবে বিচারপতি মনে করিয়ে দিয়েছেন যে এসএসসি স্ট্যান্ড নিয়েছে তাতে আদালত অবমাননার সামিল। এসএসসি এই স্ট্যান্ডে এগোচ্ছে। এক্ষেত্রে এসএসসির আইনজীবী ডক্টর সুতনু পাত্র তিনি আদালতের কাছে কিছুটা সময় চেয়ে নেন এবং সেই সময় আদালত মঞ্জুর করেছে। 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে, বা নির্দিষ্ট করে বললে 2 দিন সময় দেওয়া হয়েছে। বুধবারের মধ্যে এসএসসিকে অবস্থান জানাতে হবে কেন হাইকোর্টের রায় যা সুপ্রিম কোর্ট বহাল রেখেছে, অর্থাৎ সিবিআই এর উদ্ধার করা 3টে হার্ড ডিস্কের মধ্যে 4 নিয়োগ প্রক্রিয়ার সমস্ত ওএমআর এখনো কেন প্রকাশ করা হয়নি। এছাড়া রাজ্যের উদ্দেশ্যে যে রায় ছিল, রায়ের 3টে পাশে যেটা বলা ছিল, মূল যে জায়গাটা বিবেচ্য বিচারপতি জানিয়েছেন, ডিভিশন বেঞ্চের বিচারপতি বসাক জানিয়েছেন, এক্ষেত্রে ইতিমধ্যেই হাইকোর্টের রায় যারা চিহ্নিত হয়ে গিয়েছিল অযোগ্য হিসেবে তাদের বেতন বন্ধ করা এবং তাদের বেতন পুনরুদ্ধার করা, সেই প্রক্রিয়া কতদূর কি এসেছেন বা হয়েছে সেটা রাজ্যকে জানাতে হবে বুধবারের মধ্যে। আর একটা উল্লেখযোগ্য অগ্রগতি, হাইকোর্টের রায় যা সুপ্রিম কোর্টে বহাল রেখেছে টাচ করেনি, অর্থাৎ সিবিআই কে তদন্তের সামগ্রিক অগ্রগতি ওই 22 এপ্রিল 2024 3 মাসের পর, অর্থাৎ মে, জুন, জুলাই মাসের মধ্যে সিবিআই আদালতে নির্দিষ্ট করে রিপোর্ট দিয়ে জানানোর কথা। সেই রিপোর্ট আজ পর্যন্ত সিবিআই দেয়নি বলে আদালতে জানিয়ে নিয়েছে, স্বীকার করে নিয়েছে সিবিআই তরফের আইনজীবীরা। বিচারপতি দেবাংশু বসাক জানিয়েছেন এক্ষেত্রে সামগ্রিক তদন্তের কি অগ্রগতি ঘটেছে তার কিছুটা সিনপসিস হলো বুধবারের মধ্যে সিবিআইকে হাইকোর্টকে অবগত করতে হবে। ধন্যবাদ।